লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী। আশা করি নামটি আপনাদের কাছে বেশ পরিচিত। নবম পদাতিক ডিভিশন সাভার ক্যান্টনমেন্টের সাবেক জিওসি জেনারেল কমান্ডিং অফিসার এবং স্পেশাল সিকিউরিটি ফোর্স প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত বিশেষ বাহিনী SSF এর সাবেক প্রধান এবং একদা অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেশ কাছের লোক ছিলেন এই চৌধুরী হাসান সারওয়ার্দী। এবং আপনারা জানেন 2013 সালে সেই যে রানা প্লাজা ট্র্যাজেডি, সেখানকার উদ্ধার অভিযানের দায়িত্ব ছিল এই নবম পদাতিক ডিভিশনের এবং তিনি ছিলেন সেখানকার তখন প্রধান, এর নেতৃত্ব দিচ্ছিলেন। যা হোক, শেখ হাসিনার এক সময়ের কাছের লোক, পরবর্তীতে তিনি শেখ হাসিনার গুড নোটবুক থেকে বাদ পড়েন। সেই চৌধুরী হাসান সারওয়ার্দী গত 5 আগস্ট বিপ্লবের পর মুক্তি পেয়েছেন জেল থেকে। তিনি জেলে ছিলেন এর আগে। তিনি 2 দিন আগে যমুনা টেলিভিশনকে একটি সাক্ষাৎকার 2 দিন আগে প্রচারিত হয়েছে। সেই সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি আপনাদেরকে কোট আনকোট পড়ে শোনাচ্ছি তার সাক্ষাৎকারের বিশেষ কয়েকটি অংশ। চৌধুরী হাসান সারওয়ার্দী বলেন যে দীর্ঘ তার চাকরি জীবনের চড়াই উতরাই অতিক্রম করে চাকরি জীবনের শেষে তিনি গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করার জন্য। তিনি তখন শেখ হাসিনাকে বলেছিলেন, তিনি যমুনা টেলিভিশনকে যেভাবে বলেন সেটি হলো, আমি তার কাছে জানতে চাইলাম এত সুন্দর একটা সেনাবাহিনীর এই দুরবস্থা হচ্ছে। তিনি সংক্ষেপে বললেন, মানে প্রধানমন্ত্রী তাকে সংক্ষেপে উত্তর দিলেন, এটি খুবই প্রণিধানযোগ্য। এই সেনাবাহিনী তার পরিবারের সদস্যদের হত্যা করেছে। জনগণ বলে সেনাবাহিনী হলো শেষ ভরসা স্থল। একদিন জনগণ বলবে এই সেনাবাহিনী অতি দুর্নীতিবাজ, অতি অর্থলোভী এবং টাকা পয়সা ধন দৌলতে এরা ভাসতে থাকবে। শেখ হাসিনা বলেন হাসান সারওয়ার্দীকে কি, যে একদিন জনগণ, আজকে তো সেনাবাহিনীকে বলা হয় জনগণের শেষ আশ্রয়স্থল। এমন একদিন আসবে যখন মানুষ সেনাবাহিনীকে সম্পর্কে বলবে যে এরা হলো অতি দুর্নীতিবাজ একটি সংস্থা, অতি অর্থলোভী এবং টাকা পয়সা ধন দৌলতে এরা একদিন ভাসতে থাকবে। সেই আয়োজন তিনি করেছেন। শেখ হাসিনা আরো বলেন, ক্ষমতা, রাজনীতি এগুলো নিয়ে ভাবার আর সময় হবে না তাদের পক্ষে। অর্থাৎ সেনা অফিসারদের এইভাবে টাকা পয়সা ধন দৌলতে এমনভাবে ভাসানো হবে, এর মধ্যে এমনভাবে তাদেরকে লিপ্ত করা হবে যে ক্ষমতা, রাজনীতি এগুলো নিয়ে ভাবার আর তারা সময় পাবে না। জেনারেল হাসান সারওয়ার্দী হাসিনার এই উত্তর শুনে বলেন, উত্তর শুনে আমার কপাল ঘেমে গেল। এরপর হাসান সারওয়ার্দী বলেন, আমি তাকে আরেকটি প্রশ্ন করেছিলাম, সেটি হলো এত অফিসারদের বিদেশি পাসপোর্ট দেয়া হচ্ছে কেন, বা এটা নিয়ে তিনি কনসার্ন প্রকাশ করলেন শেখ হাসিনাকে, যে এত অফিসারদের কর্নেল থেকে শুরু করে উচ্চপদস্থ সবাইকে বিদেশি পাসপোর্ট দেয়া হচ্ছে, এটি ঠিক হচ্ছে না বলে উনি বোঝাতে চাইলেন। তারপর হাসান সারওয়ার্দী আরো বললেন যে আর্মিকে
এভাবে এত ব্যবসাপাতি বা কেন দেয়া হচ্ছে? তিনি বলতে চাইলেন এটাও ঠিক হচ্ছে না। যা হোক, এর জবাবে শেখ হাসিনা তাকে বললেন তারা টাকা আয় করবে, অর্থ হাতে আসলে ক্ষমতার লালসার দিকে নজর থাকবে না। বুঝতে পারছেন শেখ হাসিনার পরিকল্পনা। এরপর হাসান সারওয়ার্দী বলেন, আমি তার দর্শন বুঝতে পারলাম। একজন ফ্যাসিস্ট দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য কিভাবে প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিপরায়ণ, রাজনীতিকরণ এবং দলীয়করণ করে তার উদাহরণ হল সাবেক তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, হাসিনা তার যে মনের কথা বললেন, এবং একটি কথা আমরা তো অনেকে শুনেছি যে আর্মির প্রতি শেখ হাসিনার একটি বিদ্বেষ, অর্থাৎ তার পরিবারের সদস্যদের সেনা কর্মকর্তারা হত্যা করেছিল, সে কারণে তার একটি বিদ্বেষ। একথা বিভিন্ন সময় লোকজনের মুখে অনেকে শুনেছেন। এছাড়া বিভিন্ন সময় অনেকে বলেছে, অনেকের মুখে আপনারা শুনেছেন যে, এবং অনেকে বলেছেন যে শেখ হাসিনা ক্ষমতায় আসার মূল উদ্দেশ্য হলো তার পরিবারের হত্যার প্রতিশোধ নেওয়া। এ ধরনের কথাও অনেকে বলেছেন, অনেকের মুখে আমিও শুনেছি, আপনারাও শুনেছেন। এবং এই ধরনের কত যে কথাবার্তা আমরা যা শুনেছি সেগুলো সব এখন একে একে একেবারে ডকুমেন্টেড আকারে আমাদের সামনে সব হাজির হচ্ছে। এবং দেখেন, শেখ হাসিনার যে চাওয়া, অর্থাৎ আর্মি সম্পর্কে যে উচ্চ ধারণা এবং আর্মির নিয়ে বাংলাদেশের মানুষের যে গৌরব, যে সম্মান, শ্রদ্ধাবোধ, সেটিকে তিনি ধুলায় মিশিয়ে দেওয়ার জন্য এবং আর্মিকে চূড়ান্ত রূপে ধ্বংস করার তার যে পরিকল্পনা, যে নোংরা, কুৎসিত, জঘন্য বাসনা, সেটি গত 15 বছরে কিভাবে বাস্তবায়িত হয়েছে। এবং আর্মি সম্পর্কে গত 15 বছরে কি ধরনের নেতিবাচক ধারণা তার প্ল্যান অনুযায়ী সত্যি সমাজে আমাদের দেশের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে, একেবারে বাস্তব। এই যে আয়নাঘর, আর্মির একটি গোয়েন্দা সংস্থার অধীনে আয়নাঘরের যে কলঙ্কিত, লোমহর্ষক যেসব বিবরণ এখন বের হয়ে আসছে, যা আগেও মানুষ শুনেছে। যদিও আর্মির যে গোয়েন্দা সংস্থা DGFI, এটি সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে, কিন্তু তারপরও এটি তো আর্মিরই একটি গোয়েন্দা সংস্থা এবং আর্মির হেডকোয়ার্টারের মধ্যেই এই DGFI এর অফিস এবং এই DGFI এর সংলগ্ন যে আয়নাঘর, এবং আর্মির দ্বারাই পরিচালিত। এবং গত 15 বছরে যত সেনাপ্রধান ছিলেন শেখ হাসিনার অধীনে, শেখ হাসিনার রেজিমে, ইনক্লুডিং বর্তমান সেনাপ্রধান এবং আরও যারা উচ্চপদস্থ জেনারেল, কেউ কি গত 15 বছরে এই আয়নাঘর সহ আর্মির যত কলঙ্কিত ঘটনা এখন সামনে আসতেছে, এর দায় অস্বীকার করতে পারবেন? কশ্চিন কালেও না। এবং কত মর্মান্তিক দেখেন যে আয়নাঘরে আর্মিকে দিয়ে এই নিকৃষ্ট কলঙ্কিত কাজ সরকার করিয়েছে আর্মিকে দিয়ে, এবং তার অনুগত কতগুলো নিকৃষ্ট সেই জেনারেল, যাদেরকে গালি দেওয়ার ভাষা আমি খুঁজে পাচ্ছি না, এই জিয়াউল ক্রিমিনাল হায়না জিয়াউল হাসান, মেজর জেনারেল তারেক সিদ্দিকীদের মতো কতগুলো লোককে মানে যেভাবে হোক বসে এনে কথাটি বললাম, এনিহাও এদেরকে দিয়ে এই আর্মির পোশাকধারী লোকদের দিয়ে এই কলঙ্কিত অধ্যায়
তারা রচনা করেছে এবং সরকার আর্মির মধ্যে সামরিক বেসামরিক যাদেরকেই মনে করেছে তাদের জন্য হুমকি, তাদেরকে সেই আর্মিকে দিয়ে, র্যাবকে দিয়ে, গোয়েন্দা সংস্থাকে দিয়ে তাদেরকে গুম করে, শত শত লোককে গুম করেছে এবং এই আয়নাঘরে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বন্দি করে রেখেছে। এবং এই যে সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি, এইরকম জলজ্জান্ত প্রমাণ, আয়নাঘরের সাক্ষী এবং সেনা অফিসার হয়ে সিনিয়র জুনিয়র বলে কোনো কথা নেই, অন্য সেনা অফিসারদের এইভাবে নির্মম অত্যাচার, মানসিক টর্চার তারা করেছে বন্দি রেখে। কি জঘন্য কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছে আর্মির মধ্যে, আর্মির গোয়েন্দা সংস্থার অধীনে। এর দায়ভার আর্মির উপর অবশ্যই। এবং 1971 সালের সেই যে কথিত যুদ্ধাপরাধের অভিযোগে ফাঁসি দেয়া মীর কাসেম আলীর ছেলে ব্যারিস্টার আরমান, তিনিও এই 5 আগস্ট বিপ্লবের পর আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন 8 বছর পর, আজমিও 8 বছর পর। এবং আপনারা জানেন আরো যে 2009 সালে সেই বিডিআর হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড বিষয়েও অনেক সাবেক সেনা কর্মকর্তা এবং সেই ঘটনার পরে অবসরে যাওয়া অনেক কর্মকর্তা প্রকাশ্যে তখন অনেক আগে থেকে বলেছে অল্প অল্প, এবং এখন একেবারে পরিষ্কার করে বলতেছে যে আর্মির সেই সেনাপ্রধান জেনারেল মইনিউ থেকে উচ্চাকাঙ্ক্ষী উচ্চপদস্থ জেনারেল ক্ষমতালোভী অনেক জেনারেলরা এই ঘটনা জানতো এবং এই ঘটনার সঙ্গে জড়িত, এবং তারা সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ রাজনৈতিক তখনকার চক্রান্তকারীদের দ্বারা কথায় আনুগত্য করে সেই তাদের ব্রাদার অফিসারদের বাঁচাতে এগিয়ে আসেনি, অভিযান করেনি ভারতের হুমকিতে, এবং আরো সেই রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করে তারা তাদের ভাইদের, ব্রাদার অফিসারদের হত্যায় এগিয়ে আসেনি। ফলে এরও একটি দায় আর্মির কর্মকর্তা, সেই সময় উচ্চপদস্থ কর্মকর্তাদের উপরে আছে। এবং এই হত্যাকাণ্ডের পর এই হত্যার অনেক আলামত, ধ্বংসের সাথেও জড়িত সেই সময়ের আর্মির কর্মকর্তারা। এবং এই ঘটনার প্রতিবাদ করে তখন অনেক শতাধিক অফিসার তখন অবসরে চলে গেছে। এবং আপনারা জানেন সেই বিডিআর হত্যাকাণ্ডের পর সেনাকুঞ্জে যে প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধান এর উপস্থিতিতে যে সম্মেলন ডাকা হয়েছিল, সেখানে যারা এই প্রতিবাদ করেছিল, আবেগ প্রকাশ করেছিল, এর প্রতিকার চেয়েছিল, তাদের তালিকা করে করে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে, বাধ্যতামূলক অবসরে দেওয়া হয়েছে, এবং এখন অনেকে বলছেন কাউকে অনেকে হত্যা পর্যন্ত করা হয়েছে। এখন অনেকে সেই অভিযোগ করছে, আগেও করেছে। এবং এইগুলোর সঙ্গে এই পরবর্তীতে যে বেছে বেছে যে আর্মিতে সেই হাসিনার প্রতি যারাই হুমকি, যারাই হাসিনার পক্ষের লোক তারা মনে করে নাই, যারাই সমালোচনা করেছে, যারাই নিঃশর্ত আনুগত্য করে নাই, তাদেরকে হয়রানি, অবসরে যাওয়া এবং গ্রেপ্তার করে জিম্মি করা এবং নথি স্বীকারে বাধ্য করার চেষ্টা করা, বিভিন্ন অপরাধের সাথে এই ডিজিএফআই জড়িত। এবং এই গত শনিবার সম্ভবত চ্যানেল আইয়ে তৃতীয় মাত্রায় দেখলাম যে মেজর রেজাউল করিম, কি মেধাবী একজন ছাত্র, ক্যাডেট কলেজের ডাবল স্ট্যান্ড করা, মেট্রিক ইন্টার 6th স্ট্যান্ড সে বলেছেন, এবং ক্যাপ্টেন ছিল সেই বিডিআর হত্যার সময়। এবং মেজর হওয়ার একদিন আগে, যেদিন মেজর হিসেবে তিনি জয়েন করবেন, সেই 2009 সালের নভেম্বর মাসে তিনি বলেছেন যে তাকে চোখ তুলে বিডিআর হেডকোয়ার্টার থেকে তাকে নিয়ে যাওয়া হয় এবং
7-8 দিন পর তিনি নিজেকে ডিজিএফআই এর অফিসে দেখতে পান এবং তার বিরুদ্ধে প্রথমে তাপসের বিরুদ্ধে বোমা হামলার অভিযোগে তাকে আটকে রাখা হয়। পরবর্তীতে কোনো প্রমাণ না পাওয়ায় তাকে জেলে দেওয়া হয় এবং পরবর্তীতে সেই সেনাকুঞ্জে প্রধানমন্ত্রীর সামনে উদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগ এনে তাকে আরো 5 বছর জেল দেওয়া হয় এবং 2014 সালে সে মুক্তি পায়। এবং এইরকম ব্রাইট এবং আর্মি সার্ভিস জীবনের মানে অতি উচ্চ পারফরমেন্স শো করা এই অফিসার বলেছেন যে আর্মি থেকে চলে আসার পর 2014 সালে জেল খেটে চলে আসার পর তিনি আর কোথাও কোনো চাকরি পান নাই, কেউ তাকে চাকরি দেয় নাই, দিলেও বরখাস্ত পরে চাপের কাছে মানে তাকে রাখে নাই, কোনো ব্যবসা বাণিজ্য করতে দেয় না এবং তিনি রাজমিস্ত্রির কাজ পর্যন্ত করেছেন। এবং আরো অনেক কর্মকর্তা যারা এই সামরিক বেসামরিক এই ডিজিএফআই এর আয়নাঘরে বন্দী ছিল তারা বলেছে যে সেনা অফিসার হয়ে আরেক সেনা অফিসারের প্রতি কিভাবে নির্মম অনেক অত্যাচার করেছে। তো এই যে আয়নাঘর, আমি ডিটেলস আর বললাম না, এই বিষয়ে কত ঘটনা আপনারা জানেন আমার চেয়ে বেশি। আমি শুধু বলতে চাচ্ছি যে আয়নাঘরের মতো কলঙ্কিত অধ্যায় আর্মির অধীনে এই হাসিনা করিয়েছে আর্মিকে কলঙ্কিত করার জন্য এবং তার পোষা এই পদলেহী এই আর্মি অফিসারদের দিয়ে এবং এই জিয়াউল আহসান মতো লোকদের দিয়ে সে করিয়েছে। জেনারেল তারেক সিদ্দিকী আয়নাঘরের মূল হোতা হিসাবে বলছে, কিন্তু আসলে মূল হোতা হলো হাসিনা, কারণ হাসিনা সামরিক সচিব তারেক এবং সরাসরি ডিজিএফআই হাসিনার অধীনে। তারপরে দেখেন, আমি বলতে চাইছি অর্থাৎ গত 15 বছর আর্মি সম্পর্কে নেতিবাচক ধারণার কয়েকটা মোটা দাগ যে হাসিনা যা চেয়েছিল তা কিভাবে হয়েছে। জেনারেল আজিজের মতো একজন কুখ্যাত লোক, যার প্রায় সব ভাই, হাসান সারওয়ার্দী বলেছেন, যার প্রায় সব ভাই খুনের মামলার আসামি এবং সেই ক্ষমতায় মানে জেনারেল হওয়ার পর বা আগে পরে যাই হোক প্রেসিডেন্টের মার্সি নিয়ে সেই খুনিদের আবার জেল থেকে ফাঁসির আসামি আবার মুক্ত করা এবং সেই কি ভয়াবহ রকমের মাফিয়া দুর্নীতির সঙ্গে জড়িত। আল জাজিরায় রিপোর্ট করেছে যে সেই আলোচিত চাঞ্চল্যকর ওয়ার্ল্ড কাঁপানো রিপোর্ট অল প্রাইম মিনিস্টার্স মেন। তারপরে আমেরিকা থেকে সে স্যাংশন পেয়েছে। এই ধরনের জেনারেলরা বাংলাদেশ আর্মির জেনারেল হয়েছে, হেড হয়েছে। তারপরে বিডিআর কিলিং এর সঙ্গেও তো বললাম যে পরবর্তীতে কিভাবে আর্মির জেনারেলরা বিডিআর কিলিং এর কত ডকুমেন্ট তারা গোপন করেছে, নস্যাৎ ধ্বংস করে ফেলেছে, রিপোর্ট পরিবর্তন করেছে রাজনৈতিক চাপে হাসিনার কথায় এবং হাসিনার লোকজনের কথায়। তারপরে সর্বশেষ দেখেন এই যে 5 আগস্ট বিপ্লবের আগে সেই জুলাই মাসের মাঝামাঝি 18-19 তারিখের সেই মানে হত্যা কিলিং এর পরে আর্মি ডিপ্লয় করলো জনগণের বিরুদ্ধে এবং আর্মি নিজেদেরকে হাসিনার কথায় জনগণের মুখোমুখি নিজেদেরকে দাঁড় করালো এবং তারা জনগণকে গুলি পর্যন্ত করেছে। এক পর্যায়ে যখন পরিস্থিতি আর সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে, জনগণ যখন রোষে মানে ফুটছে, বিপ্লব যখন মহাবিপ্লবের রূপ নিয়েছে, তখন আর্মি সিদ্ধান্ত নিল যে তারা আর গুলি করবে না। কিন্তু তারা তো নেমেছিল হাসিনাকে রক্ষায়। এই 15 বছর যে হাসিনা এই ফ্যাসিস্ট যে লুটেরা খুনি ভারতের কৃতদাস হাসিনা যে ক্ষমতায় টিকেছিল, কারা টিকিয়ে রেখেছে? যে সমস্ত শক্তি বিদেশে ভারত এবং এখানকার যে দোসর হাসিনার এই আর্মির জেনারেলরাই তো তাকে আর্মিকে ব্যবহার করে। আর্মির কিছু জেনারেল এই হাসিনাকে টিকিয়ে রেখেছিল গত 15 বছরে। সুতরাং তারা নিজেদেরকে গত 15 বছরে এই আর্মিকে, এই যে আর্মি আমাদের এত সম্মানের, এত গৌরবের, এত অহংকার জাতি যাদেরকে নিয়ে করেছে, সেই আর্মিকে তারা একটি খুনি সরকারের পাহারাদারে রূপান্তর করেছিল 15 বছর এবং এই জেনারেলরা, শীর্ষ জেনারেলরা করেছিল, তারা এর জন্য দায়ী। এবং গত এই আর্মি মাঠে নামানোর পরে এই জুলাইয়ে আর্মি সম্পর্কে কি সব কথাবার্তা মানুষ বলেছে আমরা জানি, আপনারা জানেন কিনা আর্মির লোকজন জানি না, কিন্তু সাধারণ মাঠে কি সব কথাবার্তা তাদের সম্পর্কে বলেছে, কি জঘন্য কথাবার্তা মানুষ বলেছে, কি নেতিবাচক ধারণা তাদের সম্পর্কে হয়েছে। যে একটি বাহিনীকে এটি আর বাংলাদেশ আর্মিকে আর বাংলাদেশ আর্মি বলতো না, বলতো এটি আওয়ামী লীগের আর্মি, এটি ভারতীয় আর্মি, এটি একটি আওয়ামী লীগের সশস্ত্র শাখায় পরিণত হয়েছে এবং তারা নিজেদেরকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে।
লুটেরা খুনিদের পাহারাদারে পরিণত করেছে। এই অবস্থায় নিয়ে এসেছিল আর্মিকে, এবং জেনারেল আজিজকে নিয়ে যে চর্চা নিকৃষ্ট তার এবং এই আর্মি সম্পর্কে যে সমস্ত কথাবার্তা মানুষ সাধারণ লেভেলে পর্যন্ত করেছে, যা অতীতে কোনোদিন হয়নি, সেটা হয়েছে। এই হাসিনা, এই ভারত মিলে আর্মিকে এইভাবে একটি নির্জীব মেরুদণ্ডহীন বাহিনীতে পরিণত করেছে। এবং কত দেশপ্রেমিক আর্মি গত 15 বছরে যারা এই আর্মির মধ্যকার বিভীষিকাময় অবস্থা মেনে নিতে না পারে, সহ্য করতে না পারে, নীরবে পদত্যাগ করে চলে এসেছে। কত মেধাবী অফিসার যারা অনেস্ট, যারা কোনো কিছুর সঙ্গে কোনোদিন কম্প্রোমাইজ, কোনো অনিয়ম, কোনো দুর্নীতির সঙ্গে কম্প্রোমাইজ করবে না বলে প্রাণপণ প্রতিজ্ঞাবদ্ধ, তারা এইসব মেনে নিতে পারেনি এবং তারা পদত্যাগ করেছে। এবং এই যে কনক সরের সঙ্গে সাক্ষাৎকারে দেখলাম ক্যাপ্টেন শাহনাজ নামে সেই ভিডিওর হত্যা পরবর্তীতে যিনি ওখানে গিয়েছিলেন, অনেক ঘটনার সাক্ষী, তিনি বলেছেন এসব দেখার পর তিনি একজন মেধাবী অফিসার ছিলেন, ক্যাপ্টেন অবস্থায় তিনি পদত্যাগ করে চলে আসলেন, যে এই আর্মিতে তিনি আর থাকবেন না, যে আর্মিতে নিজের ব্রাদারদের নিজেরা হত্যা করে, নিজের ব্রাদারদের নিজেরা যারা রক্ষা করতে পারে না। এবং তিনি বলেছেন যেখানে সমস্ত উচ্চপদস্থ কর্মকর্তারা হলো দলীয়করণ, আনুগত্য, চাটুকার, তোষামোদী, ব্যক্তি পূজা, এই সমস্ত এইগুলো যেখানে স্বাভাবিক চিত্র, শাহনাজ স্পষ্ট বলেছেন যে এগুলো আমি কোনোদিন করতে পারবো না, কারণ উপরের লেভেল অফিসার হইলেই এই দলীয়করণ, আনুগত্য, তোষামোদী এইগুলো করতে হয়, এবং এগুলো না করলে তো সেখানে এটা যেখানে বাস্তবতা, তিনি বলছেন আমি এগুলো করতেও পারবো না, এবং এগুলো প্রমোশন আমার কোনোদিন হবে না, প্রমোশন হলেও আমি এগুলো করতে পারবো না, ফলে আমার এইখানে থেকে আর কোনো লাভ নাই। এরকম কত অফিসার, এবং বিডিআর হত্যাকাণ্ডের পরে শতাধিক অফিসার এরকম ট্রমাটাইজড হয়ে পদত্যাগ করেছে, অবসরে নিয়েছে। এবং এরপরে গত 15 বছরে কত অফিসার এই আর্মির মধ্যকার বিভীষিকাময় পরিস্থিতির কারণে অনেক মেধাবী অফিসাররা চলে এসেছে, এবং যারা আছে মানে যারা এত বছর ধরে চাকরি করছে আর্মিতে, তারা অত্যন্ত বিভীষিকাময় একটা অবস্থা ভেতর দিয়ে কোনো মতে মাটি কামড়ে অনেকে পড়েছিল, টিকে আছে। যা হোক, শেখ হাসিনা যেটি চেয়েছিল সে আর্মিকে এইরকম নেতিবাচক অবস্থানে নিয়ে আসতে সক্ষম হয়েছে। এবং আপনারা জানেন যে ইরান বিপ্লবের পরে আমি পড়েছিলাম কিছু লেখা, যে সেই রেজা শাহ পাহলভীর একটি মতলব ছিল, উদ্দেশ্য ছিল যে মানুষের ভিতর সমাজে অবাধ যৌনচার, অবাধ মেলামেশা এবং মাদক ছড়িয়ে দিয়ে যুব সমাজকে ধ্বংস করে দিয়ে মদ এবং নারীতে লিপ্ত রেখে রাখবে, যাতে তারা কোনোদিন প্রতিবাদ করতে না পারে, কোনোদিন সরকারের বিরুদ্ধে প্রতিবাদী না হয়ে ওঠে। সেই জন্য তিনি শিক্ষা প্রতিষ্ঠানে সর্বত্র অবাধ মেলামেশার সুযোগ করে দিয়েছিলেন যুবক যুবতীদের, এবং মদ এগুলোর ছায়া করে দিয়েছিলেন। শেখ হাসিনারও সেই ধরনের একটি প্ল্যান দেখেন। তিনি বলছেন অর্থ বিত্ত হলে অফিসাররা এগুলো নিয়ে ব্যস্ত থাকবে, ক্ষমতা এগুলো নিয়ে তারা কোনোদিন মাথা কামাতে পারবে না, তারা অর্থবিত্তে ভাসবে, এবং মানুষ তাদেরকে একদিন অর্থলোভী দুর্নীতিবাজ এবং আর্মিকে একটি দুর্নীতিবাজ প্রতিষ্ঠানে পরিণত করার টার্গেট নিয়েছিল। এবং আর্মি সম্পর্কে গত 15 বছরের যে নেতিবাচক ধারণা, তা তার পরিকল্পনাকে সফল হিসেবেই প্রমাণ করছে। হাসান সরওয়ার্দী আরেকটি মারাত্মক কথা বলেছেন, সেটি হল রানা প্লাজায় সেই সময় তিনি দায়িত্বে ছিলেন, এবং রানা প্লাজা উদ্ধারের এক পর্যায়ে হাসান সরওয়ার্দী বলেন যে প্রধানমন্ত্রী, সে সময় প্রধানমন্ত্রী তাকে ফোন দিয়ে বলেন যে অনেক তো উদ্ধার হলো, এবার চাপা দিয়ে দাও, এবং এ কাজটা বন্ধ করা যায় কিনা। হাসিনা বলছেন যে অনেক তো উদ্ধার হলো, এবার চাপা দিয়ে দাও। অর্থাৎ শেখ হাসিনা সেই রানা প্লাজায় হত্যাকাণ্ড কম দেখানোর জন্য তাকে বলেছিল, এবং উদ্ধার কাজ যে অবস্থায় আছে, সেই জীবিত মৃত সেখানে যা আছে সেই অবস্থায় স্থগিত করে এটাকে উদ্ধার কাজ সমাপ্তি ঘোষণা করে এটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে বলেছিলেন। কি ভয়ানক পিশাচ, কত বড় নিকৃষ্ট পিশাচ হায়না হলে এই ধরনের নির্দেশ তিনি দিতে পারেন। হাসান সরওয়ার্দী তখন বললেন যে এটি অসম্ভব, এখানে অনেক জীবিত এবং মৃত লোক এখনো ভিতরে আছে, এবং আমি তো বলছি আপনার রেফারেন্স দিয়ে মানুষকে বলতেছি যে একটি মানুষও যতক্ষণ এখানে থাকবে, জীবিত অথবা মৃত, ততক্ষণ উদ্ধার কাজ চলবে। হাসান সরওয়ার্দী এই জবাব দিলেন তাকে। তারপর হাসান সরওয়ার্দী বলেন যে
2012 সালে, 2012 সালে যে তাজরিন ফ্যাশন লিমিটেড গার্মেন্টসে যে আগুন লেগে 100 মোর দেন 100 ওয়ার্কার্স বার্ন টু ডেথ, নিহত হয়েছিল আগুনে পুড়ে। সেই আগুনে পোড়া মানুষদের লাশ গুম করার জন্য নির্দেশ দিয়েছিল হাসিনা। হাসান সারওয়ার্দী বলেন যে আমাকে বলল যে এদেরকে পুলিশে হ্যান্ডওভার করে গুম করার ব্যবস্থা করো। হাসান সারওয়ার্দী বলেন যে কেন? হাসিনা বলল যে এই লাশ নিয়ে আগামীকাল বিএনপি খালেদা জিয়া রাস্তায় লাশের মিছিল বের করবে, ক্ষমতা সরকার বিরোধী আন্দোলন করবে, সেই কারণে এই লাশগুলো গোপন করতে হবে। কি ভয়ানক, পৈশাচিক। এবং হাসান সারওয়ার্দী আরেকটি বলেন যে এই যে নারায়ণগঞ্জের 7 খুন মনে আছে, ওই যে 7 খুন নদীতে 7 জনের লাশ পাওয়া গেছিল, তারেক সাইদ মেজর মনে হয় তারেক সাইদ, যার ফাঁসির অর্ডার হয়েছে, এখনো আছে জীবিত মনে হয়। সেই হাসান সারওয়ার্দী বললেন যে তারেক সাইদ বলেছে যে ওই হত্যাকাণ্ডের সাথে জেনারেল তারেক সিদ্দিকী এবং জিয়াউল হাসান, র্যাবের জিয়াউল হাসান জড়িত। আমাকে এই কথাটি বলার সুযোগ দেওয়া হোক। এবং হাসান সারওয়ার্দী বলেন যে তার স্ত্রীও তার কাছে এসেছিল, অনেক কাগজপত্র দিয়েছিল, সাংবাদিকদেরও দিয়েছিল, কিন্তু কেউ এটি প্রকাশ করার সাহস পায়নি। অর্থাৎ সেই 7 খুনের ঘটনার সঙ্গে ওই যে তারেক সিদ্দিকী, প্রধানমন্ত্রীর সামরিক সচিব, সামরিক উপদেষ্টা, এবং এই যে ডিজিএফআই এর এবং সাবেক ওইখানকার যে টেলিফোন নিয়ন্ত্রণ সংস্থা, টেলিফোন সংক্রান্ত যে সংস্থা, তার যে প্রধান এই জিয়াউল, সে ওই 7 খুনের সঙ্গে জড়িত। এবং যে মেজর রেজাউল করিম চ্যানেল আইয়ের সাক্ষাৎকার আরেকটি কথা বলেছেন, খুবই লোমহর্ষক কথা, এটি তার রেফারেন্স দিয়ে আমি বলছি। তিনি বলেছেন যে চ্যানেল আই বলেছেন, এখানে আমার কোনো দায়িত্ব নেই, আমি বলেছেন যে এই জিয়াউল হাসানের নেতৃত্বে সে যখন র্যাবে ছিল তখন একটি ইন্টারোগেশন সেল হয়েছিল। সেই সেলে জিজ্ঞাসাবাদের সময় 43 জন বিডিআরকে হত্যা করা হয়েছে। অর্থাৎ তাদেরকে রিমান্ডে নেওয়া হতো জিজ্ঞাসাবাদের জন্য এবং ডেড বডি ফেরত দিত। এবং সে বলেছে আরেকটি কথা যে এই কর্নেল গুলজারকে সে বলেছে ওই বিডিআর হত্যাকাণ্ডের সময় তাকে দিয়ে একটি কবর খোঁড়ানো হয় এবং সেই কবরের পাশে তাকে গুলি করে হত্যা করে, তার খোঁড়া কবরেই তাকে দাফন করা হয়, শুয়ে দেওয়া হয়। অর্থাৎ সেই বিদ্রোহী শয়তানেরা তাকে যারা হত্যা করেছে। এবং অন্য কার সাক্ষাৎকারে আমি শুনলাম যে সেই হত্যার সঙ্গে এই যে মির্জা আজমের ছিল র্যাবের প্রতি তীব্র ক্ষোভ। ওই যে তার দুলাভাই কি জঙ্গির সঙ্গে শায়ক আব্দুর রহমান না মুফতি হান্নান, যাই হোক নামটা ভুলে গেছি এখন, তার যে দুলাভাই জঙ্গি হামলার সঙ্গে জড়িত, সে কারণে র্যাবের প্রতি তার ভীষণ ক্ষোভ ছিল। এবং মির্জা আজম, তারপরে নানক, তাপস, এরা এই বিডিআর হত্যাকাণ্ডের চক্রান্তের সঙ্গে জড়িত। এবং মির্জা আজম বেছে তার দুলাভাইয়ের বিরুদ্ধে যারা জড়িত ছিল অ্যাকশনে, তাদেরকে নিজে উপস্থিত থেকে, অন্য আরেকজনের নাম ভুলে গেছি, কনক সরোর অথবা কার সাথে সাক্ষাৎকার যেন বলেছেন, কর্নেল মেজর কি নাম ভুলে গেছি, সুমন, তিনি বলেছেন এই অভিযোগগুলো নানক আজম এবং তাপস সহ আরো, এরা বিডিআর হত্যাকাণ্ডের পেছনে অন্যতম চক্রান্তকারী ছিল। তারা জানতো বা তাদের এগুলো গোপন পরামর্শ হয়েছিল। এবং এই যে গুলজারকে নিজের কবর নিজে খুঁড়িয়ে সেখানে হত্যা করা হয়েছে, এই সংক্রান্ত একটি ভিডিও ছিল। এই মেজর রেজাউল করিম বলেছেন যে সেই ভিডিও ক্যাপ্টেন ফুয়াদ নামক এক লোকের হাতে ছিল, সে এটা সাক্ষী, তার কাছ থেকে জিয়াউল হাসান এটি নিয়ে গেছে। এইরকম কত লোমহর্ষক ঘটনা এখন বের হয়ে আসছে। প্রিয় দর্শক, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন।